আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাজারজাতকরণ প্রমোশন বা মার্কেটিং প্রমোশন অর্থাৎ তৃতীয় পত্র, থার্ড পেপার, এই বই থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাজারজাতকরণ যোগাযোগ প্রক্রিয়া, এটা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি মার্কেটিং প্রমোশন ক্লাসগুলো একটু বেশি নিচ্ছি, কিন্তু তোমাদের যে চতুর্থ পত্র আছে এই পত্রটি অনার্সের যে তৃতীয় বর্ষের যে বাজারজাতকরণ ব্যবস্থাপনা যে বিষয়টি তার সাথে হুবহু মিল। সে কারণেই যেহেতু ওই ক্লাসগুলো হয়ে গেছে অনেকগুলো, তোমরা ইচ্ছে করলে ওই ক্লাসগুলো ফলো করতে পারো। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, একই বিষয় যেহেতু দুটো জায়গায় আছে, বিশেষ করে বাজারজাতকরণ ব্যবস্থাপনা, যেহেতু এই ক্লাসগুলো হয়েছে সেজন্য আমি আর রিপিট করছি না। যে ক্লাসগুলো হয়নি এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই ক্লাসগুলোই আমি চেষ্টা করছি উপস্থাপন করার। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই ডিগ্রি পাস কোর্সের বিষয়গুলোর সাথে অনার্সের বিষয়গুলো বেশ মিল আছে, বিশেষ করে বাজারজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনা বা বিজ্ঞাপন, এই বিষয়গুলো। যাই হোক, প্রিয় শিক্ষার্থী, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করছি। সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে বাজারজাতকরণ যোগাযোগের একটি সংজ্ঞা এ নিয়ে আলোচনা। তার পরবর্তীতে একটু ভালো যোগাযোগ, বাজারজাতকরণ যোগাযোগ, মার্কেটিং কমিউনিকেশনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে বাজারজাতকরণ যোগাযোগটা কি? বাজারজাতকরণ, ডেফিনেশন অফ মার্কেটিং কমিউনিকেশন, এটা খুব বুঝতেই পারছো, আসলে যত ধরনের বিজ্ঞাপন বা প্রমোশন বা ব্যক্তিক বিক্রয়, অর্থাৎ এই যে তৃতীয় পত্রে যত কার্যক্রম, তাই হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগ আসলে কমিউনিকেট টু পার্টিস। তুমি জানো, চিঠি লিখলে এক পক্ষ লেখে, অন্য পক্ষ চিঠিটা পায়। এটাই হচ্ছে সাধারণ যোগাযোগের একটা উদাহরণ। অন্যদিকে মার্কেটিং যোগাযোগটা হচ্ছে, যেহেতু পণ্য উৎপাদনকারী বা সেবা বিপণনকারী এবং পণ্য বিপণনকারীও বটে, তাদের উৎপাদিত পণ্য শুধু তাদের গুদাম ঘরে বা প্রোডাকশন হাউসে রেখে দিলেই হবে না, তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা এই উৎপাদনকারীরা এই যোগাযোগের সাহায্য নিয়ে থাকে। তো যোগাযোগটা হচ্ছে মার্কেটিং প্রমোশন, তার মানে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, প্রসার, প্রচার ইত্যাদি সমষ্টি। তো সেই দৃষ্টিকোণ থেকে যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগ হচ্ছে পণ্য সম্পর্কে তথ্যগুলো জানানো। হাতে হাতে চিঠি দেওয়ার একসময় প্রচলন ছিল, বিশেষ করে পশ্চিমা দেশে 80-র দশকে, 90-র দশকে, এবং বটে সেই 40-এর দশক থেকে শুরু করে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যখন একটা শিল্প বিপ্লবের মতো বিষয়গুলো হয়ে গেল সারা পৃথিবীতে, যেহেতু শিল্পায়নটা দ্রুত বেড়ে যেতে লাগলো, মানুষের জীবনযাত্রার মান বেড়ে গেল, সেজন্যই পণ্য উৎপাদনকারী বিপণনকারীরা, তখন তো আর এত টেলিভিশন, এত মিডিয়া ছিল না, সে কারণে চিঠিপত্রের মাধ্যমেও যে গতানুগতিক যোগাযোগ প্রক্রিয়া, অর্থাৎ প্রেরক প্রাপক, এই পদ্ধতির মাধ্যমেও তারা পণ্য সম্পর্কে জানাত। যদিও আমাদের দেশে এই ব্যবস্থাটি খুব একটা নেই, তবুও বেশ এটি এখনো বর্তমান, একেবারে যে নেই তা নয়। টেলিকমিউনিকেশনের বা টেলিফোনের মাধ্যমেও করেও বা চিঠিপত্রের মাধ্যমেও এখনো সেই পুরনো পদ্ধতিগুলো কিছু কিছু প্রতিষ্ঠান অব্যাহত রেখেছে, বিশেষ করে যারা অত্যন্ত বনেদি, অত্যন্ত ঐতিহ্যবাহী, এবং খুবই আমার মনে হয় যে আমার কেন সবারই বিভিন্ন আলোচনায় আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অত্যন্ত অভিজাত এবং অত্যন্ত নামকরা ব্র্যান্ডের, তারা বেছে বেছে ক্লায়েন্টদের কাছে সুভিনিয়ার ম্যাগাজিন, পণ্য সম্পর্কিত, বিশেষ করে দামি পণ্যের ক্ষেত্রে গাড়ি এবং হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে চিঠির মাধ্যমে দিয়ে থাকে। এটি হয় কি, একেবারে
খুব আন্তরিক একটা যোগাযোগ হয়। সে যাই হোক, আমরা এই যোগাযোগ বাজারক্ষণ যোগাযোগের সংজ্ঞাটি যদি উপস্থাপন করি আমার জন্য সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করো, বাজারক্ষণ যোগাযোগের সংজ্ঞা দিতে গিয়ে আমরা লক্ষ্য করি বিশেষ করে তৃতীয় পত্রে যে ফিলিপ কটলারের যোগাযোগ সংজ্ঞাগুলি খুবই কম, তবুও আমরা এই অধ্যায়ে পাচ্ছি ফিলিপ কটলার এবং কেভিন কেলারের সংজ্ঞা দুজনে মিলেই, যদি প্রথম পত্রে ফিলিপ কটলার গ্যারি আর্মস্ট্রং এর সম্মিলিত সংজ্ঞাগুলো ছিল বেশ জনপ্রিয়, কিন্তু মার্কেটিং প্রমোশনের ক্ষেত্রে এই ভদ্রলোক খুবই অভিজ্ঞ, মার্কেটিং এর ফাদার বলা হয়, বাজারজাতকরণের জনক ফিলিপ কটলার। এবং কেভিন গ্লেন কেলার, উনি একটি সংজ্ঞা দিয়েছেন বাজারজাতকরণ যোগাযোগের। সংজ্ঞাটি আমি পড়ছি, তোমরা অডিও কনভার্টের মাধ্যমে তোমরা এই সংজ্ঞাগুলি যদি বারবার শোনো তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো ওনার মতে, এই ফিলিপ কটলার কেভিন কেলারের মতে, মার্কেটিং কমিউনিকেশন আর দ্য means by which firms attempt to inform, persuade and remind consumers directly or indirectly about the product and brands that they sell. খুব সুন্দর কথা। আসলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা তথ্যগুলো জানাতে চায় পণ্য এবং ব্র্যান্ড সম্পর্কে ভোক্তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ, সরাসরি বা ইনডাইরেক্ট কমিউনিকেশনের মাধ্যমে। এটা হতে পারে, এই বিজ্ঞাপনগুলো, এই যোগাযোগগুলো হতে পারে অবহিতকরণ, উদ্বুদ্ধকরণ বা প্ররোচিতকরণ, পুনরায় স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ বারবার দেখানো। এই কাজগুলোই হচ্ছে বাজারজাতকরণ যোগাযোগ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাজারজাতকরণ যোগাযোগ আসলে এমন একটি বিষয় যে পণ্য বিপণনকারীরা চায় না তার ক্রেতা স্মৃতি থেকে হারিয়ে যাবে। এই জন্যই তারা যোগাযোগ করে থাকে বিজ্ঞাপনের মাধ্যমে। শুধু বিজ্ঞাপন একটি মাধ্যম, তাছাড়া অন্যান্য বিষয় তো রয়েছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা দেখলাম বাজারজাতকরণ যোগাযোগ এর সংজ্ঞার মাধ্যমে একটি বিষয় আমরা লক্ষ্য করি, যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় এই সংজ্ঞায়, সেটি হচ্ছে বাজারজাতকরণ যোগাযোগ এর সাথে ক্রেতা এবং যারা ভোক্তা তার সাথে পণ্য সম্পর্কিত একটি তথ্যের আদান প্রদান। এই সংজ্ঞার মধ্যে আমরা এই বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য পাই। দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য পাই, সেটি হচ্ছে ক্রেতাকে প্ররোচিতকরণের মাধ্যমে আচরণ পরিবর্তনের সহায়তা করা, অর্থাৎ ক্রেতা যে গতানুগতিক পণ্যটি ক্রয় করত তাকে পরিবর্তন করে যেটি দ্বারা কনভিন্সড সেই পণ্যটি কেনায় উদ্বুদ্ধ করা। অর্থাৎ এই কথাটাই তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু কথাটি খুব সুন্দর। তুমি যদি ভালো বিজ্ঞাপন দাও, তোমার পণ্যটি নতুন হওয়া সত্ত্বেও তারা বহুদিন থেকে ব্যবহার করছে এমন পণ্য অর্জন করে তোমার পণ্যটি ক্রয় করতে পারে। এটি হচ্ছে এই আচরণের পরিবর্তন। অর্থাৎ এই যোগাযোগ প্রক্রিয়া, অর্থাৎ বিজ্ঞাপন এমন একটি জিনিস ক্রেতাকে উদ্বুদ্ধ করে অন্য ব্র্যান্ডের, অন্য পণ্যের প্রতি আগ্রহী করে তোলা। ধরো একজন ক্রেতা অনেকদিন ধরে সিম্ফনি ফোন ব্যবহার করত, সে হয়তো স্যামসাং এর ভালো বিজ্ঞাপন দেখে বা স্যামসাং এর ভালো বৈশিষ্ট্য দেখে, পণ্যের গুণাগুণ দেখে সেই বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে, সে কারণে সে হয়তো সেই ব্র্যান্ডটি পরবর্তী বছরে পরিবর্তন করে স্যামসাং কিনতে পারে। এটি হচ্ছে পরিবর্তন, অর্থাৎ যোগাযোগ ক্রেতার আচরণকে পরিবর্তন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করি, আরো 2-3টি বৈশিষ্ট্য আছে। সেটি হচ্ছে এই যোগাযোগ প্রক্রিয়া, অর্থাৎ বিজ্ঞাপন বা ব্যক্তি বিক্রয় যাই বলো, এই যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে পণ্য বিক্রয়ের অনুকূল পরিবেশ তৈরি হয়। অর্থাৎ পণ্য বিক্রয়ের বিষয়টা হচ্ছে পণ্য বা সেবা, যেহেতু উৎপাদনকারীরা তাদের উদ্দেশ্যই থাকে পণ্যের বিক্রি বৃদ্ধি হয়, বিক্রির মাত্রা বৃদ্ধিকরণ, সুতরাং ভালো বিজ্ঞাপন, ভালো তথ্য এবং অনেক ক্রেতাকে, সম্ভাব্য ক্রেতাকে আকৃষ্ট করা, এটি খুবই অনুকূল পরিবেশ তৈরি করে। এই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি এই সংজ্ঞার মাধ্যমে। আরেকটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সংজ্ঞায়, সেটি হচ্ছে দুটি পক্ষের যোগাযোগ। অর্থাৎ যেমন চিঠি হলো সাধারণ প্রেরক প্রাপকের যোগাযোগ, ঠিক মার্কেটিং এর ক্ষেত্রে পণ্য উৎপাদনকারী বিপণনকারীর সাথে ভোক্তার যোগাযোগ। এটি একেবারে সরাসরি নয়, তবু এই যে পণ্য ক্রয়ের মাধ্যমে যোগাযোগ,
পণ্য সম্পর্কে জানার মাধ্যমে যোগাযোগ, এই বিষয়টি আসলে। আরেকটি হচ্ছে এই যোগাযোগের অন্যতম কারণ হচ্ছে যে ভালো যোগাযোগ প্রক্রিয়া যদি সফলতা লাভ করে, অর্থাৎ এই যে বাজারকারী প্রতিষ্ঠান যত ভালো যোগাযোগ করবে তত বিক্রয় বৃদ্ধি পাবে এবং মুনাফাটা নিশ্চিত হবে। এই হচ্ছে মূল বিষয়, আমরা এই বৈশিষ্ট্যগুলি পাই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব উত্তম বাজারজাতকরণ যোগাযোগ এর বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থী, ডিগ্রি পাস করছে যারা শিক্ষার্থী এবং অনার্সেরও বলবো, কারণ অনার্সেরও এই প্রমোশনের এই বিশেষ করে এই অধ্যায়ের তোমাদের বাজারজাতকরণে কোনো একটি চ্যাপ্টার আছে, সুতরাং তোমাদেরও কাজে লাগবে। আর সাধারণ শিক্ষার্থীদের বলছি, যারা ব্যবসায় যারা শিক্ষার্থী, তাদের মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও তোমাদের মার্কেটিং বিশেষ করে ইন্টারে নেই, কিন্তু তোমাদের এই অনার্সে বা ডিগ্রিতে অবশ্যই এটা তোমাদের অত্যন্ত সবারই জনপ্রিয়, এবং এরা অনেকেই নিয়ে থাকে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের। সুতরাং যারা ইন্টারের স্টুডেন্ট তারা ইচ্ছা করলে এই ক্লাসগুলো ফলো করতে পারো তোমাদের নিজেদের স্বার্থে। তোমরা অনেকেই মার্কেটিংয়ের সাথে জড়িত, সেই ফেসবুকে অনেক কিছু বিক্রয় করো, সুতরাং সেই মার্কেটিংয়ের সাথে তোমার এই বিষয়গুলো যে কতখানি সম্পর্কযুক্ত, কতখানি কার্যকরী, তা ইচ্ছা করলে এটি এক ধরনের লার্নিং প্রসেস, তুমি এর থেকে সহায়তা নিতে পারো। তো যেহেতু পৃথিবীর প্রতিটি মানুষকেই বিক্রয় করতে হয়, সেটি অন্য একটি ক্লাসে বলেছিলাম। যাই হোক, এখন আলোচনা করব উত্তম বাজারজাতকরণ যোগাযোগ বৈশিষ্ট্য, অর্থাৎ ভালো যোগাযোগের কি কি বৈশিষ্ট্য থাকবে। যদিও বৈশিষ্ট্যের বিষয়গুলো ডিগ্রি বা অনার্সে আমি খুব একটা গুরুত্ব দিই না, তবুও কোনো কোনো ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। বিশেষ করে এই অধ্যায়ের এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করো দুটি পক্ষ, অর্থাৎ উত্তম বিপণন যোগাযোগের জন্য প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে দুটি পক্ষ। আসলে যোগাযোগের দুটি পক্ষই হয়, যদিও পক্ষ দুটি বলতে দুটি নয়, আসলে হতে পারে অনেক। যেমন পণ্য উৎপাদনকারী বিপণনকারী যদি কোনো ভালো বিজ্ঞাপন দেয়, তাহলে আসলে এক পক্ষ হচ্ছে সে পণ্য উৎপাদনকারী বিপণনকারী, অন্য পক্ষ হচ্ছে পুরো দেশের জনগণ। তার মানে দুটি পক্ষ, কিন্তু সংখ্যায় কম বেশি হতে পারে। বিশেষ করে যে দাতা তার সংখ্যা কম হবে, যে দিল বিজ্ঞাপনটা, যে যোগাযোগ যে করলো সে হয়তো একটি প্রতিষ্ঠান, কিন্তু যার উদ্দেশ্যে জানালো তারা অনেক, কারণ এটি মার্কেটিংয়েরই একটি অনিবার্য বিষয়। তাহলে দুটি পক্ষ বলতে আমরা যেটি বুঝাই, এক পক্ষ এই যোগাযোগটা করবে তার পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যাদের উদ্দেশ্যে যোগাযোগ করবে তাদের জন্য। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যোগাযোগের দুটি পক্ষ, একটি হচ্ছে বার্তা যারা প্রেরক দিবেন, আর একটা হচ্ছে বার্তা যারা প্রাপক যারা পাবেন। এই দুটি পক্ষ হচ্ছে আমরা প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পাই। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তথ্যের আদান প্রদান। আমরা অবশ্যই জানি যে কোনো যোগাযোগে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবিহীন কোনো যোগাযোগ হতে পারে না। তবে তথ্য ছাড়া যোগাযোগ সেটি আসলে অন্য বিষয়, সেটি আমরা অন্যভাবে অন্যদিন কোনো এক সময় আলোচনা করব। সেটি হতে পারে কোনো কোডের মাধ্যমে যোগাযোগ, সেটাও একটা তথ্য। আমরা কোড ডিকোডিং বিষয় নিয়ে আলোচনা করব না, আমরা মোটামুটি সাধারণ অর্থেই বিজ্ঞাপনের যে সমস্ত তথ্যগুলো গুরুত্বপূর্ণ, যা না দিলে পণ্য সম্পর্কিত, সেবা সম্পর্কিত, অর্থাৎ তথ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে, অর্থাৎ দুই পক্ষের ক্ষেত্রেই শুভ। অর্থাৎ তথ্যটি যদি অর্থপূর্ণ না হয়, সেই ক্ষেত্রে তথ্যটি যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, সেই ক্ষেত্রে বোথ পার্টি
উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত বলতে যেটা বোঝানো হয় যে ভুল বুঝতে পারে, যে বিশেষ করে যে ক্রেতা সে হয়তো আহ, সে ওই পণ্যটি বা সেবাটি ক্রয় করতে নাও পারে। আর এদিকে বিক্রেতা সে হয়তো বিক্রয়ের কমে যাওয়ার কারণে বা বিক্রয়ের মাত্রা একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে না হওয়ার কারণে তার ক্ষতির সম্মুখীন হতে পারে। এটা হচ্ছে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তথ্যের আদান প্রদান। আমরা 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থ প্রদত্ত মাধ্যম। আমরা যোগাযোগের একটি বিষয় অনিবার্য বিষয় দেখি, যোগাযোগ যে কোনো যোগাযোগের ক্ষেত্রে অর্থ সম্পর্কিত। অর্থাৎ এই যে একটি পণ্য সম্পর্কিত বিষয় যেটা ক্রেতা বা ভোক্তা জানতে পারবে, সেটা কোনো না কোনোভাবে অর্থের সাথে সম্পর্কিত। অর্থাৎ একটি বিজ্ঞাপন তৈরি করতে বা এই তথ্যটি একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে উপস্থাপন করার জন্য কিছু পয়সা, কিছু টাকা খরচ করতে হয়। এটাই হচ্ছে অর্থ প্রদত্ত মাধ্যম। অর্থাৎ এটা একটা পেইড মিডিয়া। অর্থাৎ এই যে যোগাযোগটা খরচ করতে হয়। অর্থাৎ এই তথ্য, পণ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানোটা একটি ব্যয়ের সাথে সম্পর্কিত। এটি একটি বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে বিপণনকারী এবং ক্রেতার মধ্যে সেতু বন্ধন তৈরি করে। অর্থাৎ এটি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে আমরা বলতে পারি যে সম্পর্কটা হয়তো আত্মীয়তার নয়, কিন্তু সম্পর্কটা হচ্ছে একটি সুনামের। একটি ভালো পণ্যের ক্ষেত্রে যদি দীর্ঘদিন একটি পণ্য ব্যবহার করে এবং সেই ক্রেতা যদি নিয়মিত পণ্য ক্রয় করে, তাহলে পণ্য বিক্রয়কারী এবং বিপণনকারীর জন্য দীর্ঘদিন নিশ্চিত মুনাফাটা স্থির থাকে। অর্থাৎ নিশ্চিত মুনাফাটা অনিশ্চয়তার মধ্যে থাকে না। সুতরাং এটি খুব ভালো যোগাযোগের আরেকটি বৈশিষ্ট্য হতে পারে, বাজারজাতকারী এবং ভোক্তাদের মধ্যে একটি ভালো সেতুবন্ধন তৈরি করা। আরেকটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে পরিব্যাপকতা। অর্থাৎ পরিব্যাপকতা বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা লক্ষ্য করি যে যোগাযোগটা আসলে একবারে করলাম না তা হয় না। বিশেষ করে এই যে পণ্য সম্পর্কিত যোগাযোগ আমরা প্রায়ই লক্ষ্য করি যে বিখ্যাত ব্র্যান্ডগুলো প্রতিদিনই তার পণ্য সম্পর্কিত তথ্য দিয়ে জনগণের সাথে যোগাযোগ করতে হয়। যেমন ধরো ইউনিলিভার্সের যে লাক্সের বিজ্ঞাপন আমরা প্রতিবারই দেখতে পাই। অর্থাৎ পুনঃ প্রচারের একটি বিষয়। অর্থাৎ এই যোগাযোগটা তারা অবিরাম ভাবে করে যেতে চায় এবং সেই ক্ষেত্রে ক্রেতা অনেক ক্ষেত্রে বোরিং হতে পারে, কিন্তু এটির একটা ভালো দিক হচ্ছে ক্রেতা ভুলে যায় না। সে যদি কোনো একটা দোকানে যায়, সে তার স্মৃতিতে ওইটি বহন করে নিয়ে যায়। অর্থাৎ সে এতই এই বিজ্ঞাপন দ্বারা বিমোহিত বা বলা যায় যে সম্মোহিত, সেটি একটা প্রতিষ্ঠানের জন্য ভালো। এই জন্যই হয়তো বিজ্ঞাপনটা বারবার প্রচার করা হয়, যদিও আমাদের সাধারণ ক্রেতাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটি বোরিং বিষয় হয়ে যায়। সেটি বাদ দিলে আসলে এই যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরও বৈশিষ্ট্য পাই, সেটি হচ্ছে উপস্থাপনা। যোগাযোগের কিছু প্রেজেন্টেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভালো উপস্থাপনা। অর্থাৎ পণ্য সম্পর্কে বা সেবা সম্পর্কে ভালো প্রেজেন্টেশন যদি না হয়, সেই ক্ষেত্রে সেখানে পণ্য বিপণনকারীর জন্য ক্ষতির সম্ভাবনা থাকে। তো এই উপস্থাপনাটা হতে পারে সবচেয়ে বেশি ভালো হয় যে আমরা লক্ষ্য করি যে সমস্ত বিজ্ঞাপনগুলো ভালো প্রেজেন্টেবল, ভালো ফিডব্যাক আনে, সেটা ধরেই নেই যে এটার উপস্থাপনা ভালো। আবার বিশেষ করে যারা ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ করে, যেমন আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনেক কর্মকর্তাদের দেখি ক্রেতাদের সাথে একেবারে সরাসরি তাদের অফিসে যে পণ্য সম্পর্কে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো বিস্তারিত একেবারে হাতে কলমে বুঝিয়ে দিয়ে আসেন যে আমাদের প্রতিষ্ঠানের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, তাহলে আপনার অর্থের নিশ্চয়তা, অর্থের যে একটা নিরাপত্তা, সেটি সর্বোচ্চ থাকবে। তো এইগুলো আসলে এই যে পণ্য সম্পর্কিত যে ফেস টু ফেস একেবারে সামনাসামনি বলা, এটি সবার পক্ষে সব প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়।
কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান সত্যি, যেমন ব্যাংকের বেলায় বিশেষ করে যারা খুব বিখ্যাত, তারা এই কাজটি করে থাকেন, এই উপস্থাপনাটা। তো উপস্থাপনা সত্যিকার অর্থে একেবারে যে ব্যক্তিক হতে হবে তা নাও হতে পারে। ভালো প্রেজেন্টেশন বলতে ভালো বিজ্ঞাপন, ভালো প্রেজেন্টেশনের মাধ্যমেও অনুকূল সাড়া বয়ে আনতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে উত্তম যোগাযোগের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। তোমরা নিশ্চয়ই জানো যে ভালো যোগাযোগ করতে পারলে সত্যি ক্রেতারা পণ্য সম্পর্কে ভালো জানতে পারে এবং পণ্যটি কেনার জন্য আগ্রহী হয় এবং ক্রয় করে। সুতরাং এই এই বিষয়টা হচ্ছে চাহিদা তৈরি হয়, অর্থাৎ ক্রেতা তৈরি হয় ওই পণ্যটি করার জন্য। সুতরাং এই দিক থেকে বিক্রেতার ওই পণ্যটি বিক্রিটা বৃদ্ধি পায়। সুতরাং এই চাহিদা সৃষ্টি ও চাহিদা বৃদ্ধি, বিক্রয় বৃদ্ধি একটি অন্যটির সাথে সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থী, এরপরের বৈশিষ্ট্য হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা লক্ষ্য করি মার্কেটিং মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। আসলে জীবনযাত্রার মানের জন্যই প্রতিনিয়ত নিত্য নতুন পণ্য সম্পর্কে তথ্য দিয়ে জীবনযাত্রার মান বাড়ানো। এই যে তথ্যটা দিচ্ছে নিত্য নতুন, আমরা অবাক হই যে প্রতিদিনই বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে নিত্য নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যের আমরা সম্পর্কে জানতে পারি। অর্থাৎ এই যে বাজারজাতকরণ যোগাযোগের মাধ্যমে জানানো হয় বিভিন্ন পণ্য বা সেবা বিপণনকারী প্রতিষ্ঠানগুলো, যারা এই তথ্যগুলো, নতুন নতুন পণ্যের তথ্য যত বেশি আধুনিকভাবে, যত বেশি প্রেজেন্টেবল হবে, তত বেশি জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে। ঠিক না? এটি খুবই গুরুত্বপূর্ণ। মানুষ একসময় শুধুমাত্র চাহিদার মধ্যে ছিল, অত্যন্ত সাদামাটা জীবনযাত্রা। শুধু বাজার থেকে কেরোসিন তেল কিনতে হতো, আর বাকিটা তার, যেমন গ্রামের একটি গৃহস্থ পরিবারের সবই তার পুকুর থেকে মাছ, তারপর শস্য, তার ক্ষেতের শস্য, তার চাহিদার, অর্থাৎ তাকে কিনতে হতো না। তার মানে এটি একটি সাংঘাতিক বিষয়। যদি প্রতিটা মানুষেরই তাই হয়, তাহলে যে এই যে পৃথিবীতে লক্ষ লক্ষ পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান, তারা হয়তো মহাবিপদের মধ্যে পড়ে যাবে। যে প্রতিটি মানুষই যদি নিজে উৎপাদন নিজেই ভোগ করে, যদি কোনো পণ্য না করে, ক্রয় না করে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কল্পনা করো ভয়াবহ একটা অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে। কিন্তু কোনো এক সময় মানুষ কিনতো না, ক্রয় করতো না, শুধুমাত্র অনিবার্য জিনিস ছাড়া। ঠিক না? আমরা যদি 1000 বছর পেছনে যাই, তখন তো আমরা লক্ষ্য করি সেই যুগের মানুষ তার তেল নিজেই তৈরি করতো। অর্থাৎ গ্রাম অঞ্চলে যে আলোর যে ব্যবস্থা, রেড়ির তেল বলা হয়। রেড়ি হচ্ছে এক ধরনের শস্য দানা, সেই থেকে তেল বের করে খুব আঠালো, সেটি দিয়ে আলো জ্বালানোর ব্যবস্থা করা হতো। অর্থাৎ এই যে আমি বলতে চাচ্ছি, জীবনযাত্রা ছিল তখন একেবারেই কেন্দ্রীভূত, অর্থাৎ একটি গ্রামের অর্থনীতি একটি গ্রাম ভিত্তিক, তার সাথে আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন একটি গ্রামের সাথে সম্পর্কিত সারা বিশ্ব। অর্থাৎ একটি গ্রামের যে ক্রেতা, সে ইচ্ছে করলেই ইন্টারনেটে আমাজনের মাধ্যমে সে উরুগুয়ের একটি পণ্য কিনতে পারে। তার মানে এটি একটি বিস্ময়কর, সারা পৃথিবীর সাথে সে লিঙ্কড, সম্পর্কিত। এটি হচ্ছে উত্তম যোগাযোগের একটি চূড়ান্ত নিদর্শন জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে। এখন প্রতিটা ক্রেতাই, এমনকি প্রত্যন্ত গ্রামেও কালার টেলিভিশন, ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি ইত্যাদি যারা সমর্থ, মোজাইক করা ফ্লোর, ঠিক না? আগে ছিল অত্যন্ত, জসীমউদ্দিনের একটি কবিতার কথা যদি আমার মনে পড়ে, সম্ভবত জসীমউদ্দিন যে কোনো একটা কবিতায় লিখেছিলেন, খুব দরিদ্র মহেশ, সম্ভবত এটি জসীমউদ্দিনের লেখা কিনা তোমরা নিশ্চিত হবে, আমাকে জানাবে, আমার ভুল হতে পারে। সেই মহেশ তার পরিবারের এই যে মহিষকে খড় নাই, তার নিজের চালের খড় দিয়ে মহিষকে খাইয়েছিল। অর্থাৎ সে এতটাই দরিদ্র ছিল, মানে এই অবস্থাটা ছিল তখন। তো আমার এতটুকু মনে পড়ছে। তার মানে সেই জীবনযাত্রা আর এখনকার জীবনযাত্রা কিন্তু এক নয়। সেই কাজলা দিদির জীবনযাত্রা, জসীমউদ্দিনের যে বিভিন্ন কবিতায় আমরা লক্ষ্য করি, ঠিক না? শরৎচন্দ্রের বিভিন্ন উপন্যাসে আমরা যে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টকর জীবন আমরা লক্ষ্য করি, সেটি কিন্তু এখন আর নাই। সেটি প্রায় প্রতিটা মানুষ, আমরা যখন টিকটকে বিভিন্ন ধরনের
ইয়ং জেনারেশনের মুখরিত সেই চটকদার ভিডিও ক্লিপগুলো দেখি, তখন মনে হয় যে কি গ্রাম আর কি শহর, সব একাকার। সুতরাং এই যে মানুষের মধ্যে জীবনযাত্রার যে একটা পরিবর্তন, সেটি আসলে উত্তম যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব, এবং এটি সত্যিকার অর্থে মার্কেটিংয়ের একটি সফলতা। এরপরে হচ্ছে শিক্ষামূলক বিষয়। এটি আসলে ভালো যোগাযোগ হচ্ছে, অনেক সময় আমরা লক্ষ্য করি যে জনসাধারণকে সচেতন করার জন্য ভালো যোগাযোগ জীবন শিক্ষণীয়, মানে মানুষের জীবনকে অনেক সময় সহায়তা করে থাকে। যেমন ধরো, অনেক সময় আমরা উত্তম যোগাযোগ এই বিজ্ঞাপনের মাধ্যমেও দেওয়া যেতে পারে। যেমন আমরা ইউনিলিভার্সের যে হাত পরিষ্কার হ্যান্ড স্যানিটাইজেশন, এটি একটি আসলে যে কোভিড-19-এর জন্য যে প্রচারণা, তার ক্ষেত্রে এটিও একটি কার্যকর। অর্থাৎ তার পণ্য বিক্রির সাথেও মানুষের যে সুরক্ষা, যে জীবনের সুরক্ষা, এটি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই ছিল আজকের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন।